এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। যা যা, নিজেও নিজেকে একটু প্রিপেয়ার কর, আমরা দুপুরে খেয়ে বেরিয়ে পড়ব। আচ্ছা। কাল রাতে আস্থা খায়নি, আজ সকালেও তেমন করে খাওয়া হয়নি। এই তো তখন ওষুধ খাওয়ার জন্য একটা ব্রেড শুধু খেয়েছিল। বাড়ির কাজে তেমন কারোরই আস্থার খাওয়ার কথা মাথায় আসেনি, আসবেই বা কি করে। তখন ওকে রেস্ট নিতে বলে সবাইকে বের হতে বলল রিসাল সাহেব। সবাই তো ভাবছে মেয়েটা হয়তো ঘুমাচ্ছে, তাই তার ঘুম কেউ নষ্ট করবে না বলে ডাকতে যায়নি। রিত নিচে সে সোজা রান্নাঘরে যায়। এতক্ষণ সে তার রুমে ফ্রেশ হচ্ছিল। কাল খবরটা পাওয়ার পর সে দ্রুত সব কাজ করে রেডি হয়ে রাতে বের হয়। কিছু কাজ এখনো পেন্ডিং এ আছে। এসে আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয় ছেলেটা। নিচে আসতে সুমি বেগম বলে, কিছু খেতে দেই বাবা? না। সেই কখন এসেছিস, কিছু তো খেলি না। আমার বউটাও যে সেই কখন থেকে না খাওয়া, সেদিকে কি একবারও খেয়াল করেছ? ও তো ঘুমাচ্ছে। তো কি খেতে তো হবে তাই না? একটা প্লেটে খাবার দাও, আগে ওকে খাইয়ে আসি। সুমি বেগম চুপচাপ আস্থার জন্য খাবার বাড়ছে, হালকা হাসছেও। ম্যাঘ মুক্তি পেয়ে হাসছে। ছেলেটা মায়ের সামনে কিভাবে বলছে একটু লজ্জাও করছে না। আবার সুমি বেগমও কি সুন্দর স্বাভাবিক ভাবে নিচ্ছে বিষয়টা। এবারের মানুষদের বন্ডিংটা একটু অন্যরকম লাগে মেঘের কাছে, বিশেষ করে হৃদের সাথে সবার বন্ডিংটা। বাবার সাথে পুরো বন্ধুর মতো কথা বলে, মায়ের সাথেও বেশ ফ্রি। সচরাচর এমনটা দেখা বেশ মুশকিল। হৃদ খাবার প্লেটটা নিয়ে আস্থার রুমে যায়। মেয়েটা হৃদকে দেখে বসতে নেয়। হৃদ দ্রুত হেঁটে খাবারটা সাইডে রাখা ছোট্ট টেবিলে রেখে আস্থাকে ধরে বসায়। নিজের পাশে বসে আস্থাকে বলে, জ্বর কমেছে? ঔষধটা ভালো ছিল, খাওয়ার কিছুক্ষণ পরেই জ্বর কমে গিয়েছে। এবার হৃদ খাবারটা টেবিল থেকে হাতে নেয়, আস্থাকে খাওয়াতে সামনে হাত বাড়ায়। আস্থা হৃদের দিকে তাকিয়ে অবাক নয়নে। হৃদ ভ্রু উঁচু করে তাকিয়ে থেকে বলে, তাকিয়ে না থেকে খা। আস্থা আবেশিত কণ্ঠে বলে, আপনি আমায় এত যত্ন কেন করেন হৃদ ভাই? তুই আমার, তোকে তো যত্নে রাখতেই হবে। আস্থা কিছু বলে না, হৃদের দিকে তাকিয়ে থাকে। হৃদ খাবারটা নিয়ে এগিয়ে দিতে আস্থা বাধ্য মেয়ের মতো খাবারটা খায়। হৃদ খুব যত্ন করে তার সুখ পাখিটাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হতে হৃদ হাত ধুয়ে বসে, আস্থাকে এক পলক দেখতে থাকে। আস্থার কিছুটা লজ্জা লাগে। ইদানিং প্রায় সব কিছুতেই মেয়েটা লজ্জা খুঁজে পায়। লজ্জায় তাকাতে পারছে না, মাথা নিচু করে বসে আছে। খানিক বাদে বাদে তাকায়, আবার মাথা নিচু করে। হৃদ কিছুক্ষণ লক্ষ্য করে হেসে দেয়। আস্থা কাচুমাচু করে বলে, আপনি হাসছেন কেন হৃদ ভাই? তোর কাণ্ড দেখে। আমি কি করলাম? এই যে লুকিয়ে দেখছিস। মোটেও না। ঠিক আছে তাহলে যাই। আরে আমি কি যেতে বললাম নাকি? তাহলে সত্যিটা বল। একটু দেখছি, শুধু একটু। সম্পূর্ণটাই যখন তোর, তখন একটু কেন দেখবি? আস্থা হৃদের কথায় ড্যাব ড্যাব করে তার দিকে তাকায়। হৃদের ঠোঁটে হালকা দুষ্টু হাসি। সে তা লুকানোর চেষ্টা করে বলে, বেশি বেশি দেখবি। আস্থু অনেক অনেক তৃষ্ণা পেয়েছে রে। পানি খান। পানির তৃষ্ণা তো পাইনি, এই তৃষ্ণা তো পানির তৃষ্ণার থেকেও 1000 গুণ বেশি। কিসের তৃষ্ণা এটা আবার? তোকে স্পর্শ করার তৃষ্ণা। আস্থা হৃদের কথায় বড় বড় চোখ করে হৃদের দিকে তাকায়। পরক্ষণেই চোখ নামিয়ে অন্যদিকে তাকায়। হৃদ আস্থার দুগালে আলতো করে হাত রেখে তার দিকে ঘোরায়। আস্থার কপালে এক উষ্ণ স্পর্শ এঁকে দেয়। হৃদের কড়া উষ্ণ স্পর্শে আস্থা কিছুটা কেঁপে ওঠে। ভারী লজ্জা লাগছে, তার দিকে তাকানো সম্ভব হচ্ছে না। হৃদ এবার আস্থার ঘাড়ের কাছে ঠোঁট নিতে যায়, তখনই এক গলা খাকারির শব্দ শোনা গেল। হৃদ ঘাড় ঘুরে সেদিকে তাকাতে দেখে রিসান সাহেব। ছেলেটা ছিটকে দূরে সরে যায়, বসা থেকে উঠে দাঁড়ায়। শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে রিসান সাহেব বলেন, আমার রুমে আসো, কথা আছে। কথাটা বলে তিনি চলে যান। হৃদ মাথা নিচু করে ধীরে ধীরে রুম থেকে বের হয়, আর মনে মনে বলে, আজ বড়সড় একটা ক্লাস হবে। দুপুরবেলা বেশ গরম পড়ে। তখন নিজেকে ঠান্ডা করার একমাত্র মাধ্যম হচ্ছে গোসল করা। রান্না বান্না করে ম্যাঘ নিজের রুমে এসেছে গোসল করতে।
এসে দেখে মেঘের ফোনটা রিজওয়ানের হাতে। অন্তরাত্মা কেঁপে উঠল যেন তার। মেঘ দ্রুত এগিয়ে এসে রিজওয়ানের হাত থেকে নিজের ফোনটা নিয়ে নিল। রিজওয়ান ভ্রু উঁচু করে মেঘের দিকে তাকিয়ে। রিজওয়ানের মুখের রাগী ভাব স্পষ্ট। লোকটার যে অসম্ভব রাগ হচ্ছে তা বোঝা যাচ্ছে। মেঘ কিছুটা ঘাবড়ালো। মেঘ সরে যেতে নিলে রিজওয়ান বলে উঠে, তার মানে মিথ্যা বলেছিলে? আমি মিথ্যা বলছি মানে? তুমি রিতকে খবরটা দিয়েছ, বিয়ের সাক্ষীও তুমি ছিলে। ম্যাক কিছুটা ভয় পাচ্ছে। লোকটা অনেক রেগে গেছে, এখন না তার সাথে ঝামেলা করে। কিছুটা কেঁপে কেঁপে বলল, দেখুন, এখন তো সবাই মেনে নিয়েছে, এসব বলে যে ঝামেলা বাড়ানোটা না করাই ভালো। ঝামেলা? তুমি তখন ওদের পক্ষে ছিলে। যদি আজ ভাই না মানতো তখন কি হতো? এখন তো মেনে নিয়েছি, তখন এর কথা না ভাবাই ভালো। রিজওয়ান চেঁচালো। সামনে ছোট্ট টেবিলে রাখা গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারলো। চিৎকার করে বলল, তুমি কি বলতে চাও? নিজে অন্যায় করে কিভাবে কৈফিয়ত দিচ্ছ? সবার বিরুদ্ধে গিয়ে বাচ্চাদের এমন কাজের সঙ্গ দিতে লজ্জা করলো না? করবেই বা কি করে? তোমার তো সেই কমন সেন্সও নাই। বড় হয়েছ আজপড়া গ্রামে, সেখানে বড়দের কথার বিরুদ্ধে গিয়ে যে কিছু করতে হয় না তা শিখায়নি। তাছাড়া তোমার তো কোনো গার্ডিয়ানও ছিল না যে তোমাকে শেখাবে। ম্যাঘ এবার কিছুই বলল না। রিজওয়ানের কথাটাই তার বেশ কষ্ট লেগেছে। রিজওয়ান আবারও তাকে কষ্ট দিল। সে তো অন্যায় কিছু করেনি, দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দিয়েছে। এতে অন্যায়ের কিছুই তো সে দেখছে না। যদি বাড়িতে না মানতো তখন বিষয়টা দেখা যেত। তাছাড়া ম্যাঘ তো বুঝতে পেরেছিল এমনটা হলে আর কেউ সাপোর্ট না করলেও সুমি বেগম ঠিক করতো। আর ছেলের মা যেখানে রাজি সেখানে তো অন্যায় কিছু সে দেখছে না। তাছাড়া নাফিসা বেগম যেটা চাইতো সেটা তো আর ম্যাঘ জানতো না। ম্যাঘ ভেবেছিল যে বয়সের ব্যবধানের জন্যই হয়তো সবাই না করবে, কিন্তু এটা তো বড় কোনো সমস্যা নয়, মেনে নিতই। তাছাড়া রিত যথেষ্ট ম্যাচিওর। মেঘের চোখে পানি টলমল করছে। এই বুঝি অশ্রুকণা পড়ল বলে। রিজওয়ান হয়তো বুঝতে পেরেছে সে নিজের অজান্তে ভুল কিছু একটা বলে ফেলেছে। রিজওয়ান কিছু বলতে নিলেই মেঘ চুপচাপ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রিসান সাহেব গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে আছে। তার রাগ হচ্ছে অসম্ভব। তার ইচ্ছে করছে তার ছেলেকে উধুম কেলানি দিতে, কিন্তু এত বড় ছেলের গায়ে হাত দেওয়া তো যায় না। রিত ছোট থাকলে এতক্ষণে অনেকবার তার ধুলাই হয়ে যেত। রিসান সাহেব নিজের রুমে খাটের একপাশে বসা। তার সামনে রিত সেই কখন থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখন হৃদের আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। কতক্ষণই বা এভাবে দাঁড়িয়ে থাকা যায়? রিত মাথা তুলে বাবাকে বলল, আব্বু কিছু না বললে চলে যাই। রিসান সাহেব ছেলের কথায় তেতে উঠলেন। চোখ বড় বড় করে তাকালেন হৃদের দিকে। হৃদ কিছুটা থতমত খেল। হৃদকে তিনি ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করছিলে? কখন? রিসান সাহেব হৃদের দিকে সরু চোখে তাকালো। হৃদ কিছুটা ধীরে স্বাভাবিক ভাবে বলল, ওই তো ওকে খাওয়াচ্ছিলাম। কিন্তু আমি যে অন্য কিছু দেখলাম। হৃদ দুষ্টু কণ্ঠে বলল, কি দেখেছো? রিসান সাহেব যেন রেগে গেলেন। ছেলেটা তার এত অসভ্য কিভাবে হলো তার বুঝে আসে না। তিনি রাগ দেখিয়ে বললেন, অসভ্য ছেলে, কি করছিলে তোমার মনে নেই? আব্বু ও আমার বউ। চুপ করো। এইটুকু একটা মেয়েকে বিয়ে করেছো, একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করনি? লজ্জা করছে না? আব্বু যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে সময় নষ্ট কেন করবা? তার থেকে ভালো নয় কি চিল করো? চিল করো? তোমার মনে হয় এত কিছুর পর চিল করার কোনো স্পেস তুমি রেখেছো? তোমার লজ্জা করছে না এসব বলতে? আব্বা জান, আপনার সামনে কিসের লজ্জা? আমরাই তো। একটা ছেলে হলো তাও মানুষ করতে পারলাম না, হায় কপাল। এটা তো তোমাদের দোষ। তুমি কতটা অসভ্য! নিজে অন্যায় করেছো, অনুতপ্ত না হয়ে বলছো আমাদের দোষ। বাদ দাও আব্বু, এসব বললে এখন কি হবে? বিয়ে তো করেই ফেলেছি, চাইলে তোমরা ওর সাথে আবার বিয়ে দিতে পারো, সমস্যা নেই। বিয়ে করার শখ তোমার মিটলো না? কিভাবে মিটবে? আমার বউটাকে তো বউ সাজেই দেখতে পেলাম না। চুরি করে বিয়ে করলে বউকে আর বউ সাজে দেখতেই হবে না? হৃদ আবদার করার ভঙ্গিতে বলে, না আব্বু না, প্লিজ আবার বিয়ে দাও, বউ সাজে আমার বউটাকে একটু দেখি। ছেলে, তুমি অতিরিক্ত বলছো। যাও এখান থেকে, তোমার সাথে কথা বলতেই ইচ্ছে করছে না। যাচ্ছি, কিন্তু একটা কথা। আবার কি? হৃদ এবার নিজের পার্সোনালিটিতে ফিরে আসে। গম্ভীর মুখে বলল, আফরাত ছোট, এখনই বিয়ে?
আর ও একজনকে পছন্দ করে। ও আচ্ছা, আপনি তাহলে জানেন জনাব? আব্বু, থামো, সব বুঝেছি। তোমরা ভাই বোন মিলে একে অপরকে সাহায্য করেছো, আমি দেখো কিন্তু ভালো জানি। আর যাই হোক, কারো মতো তো না বলে চুরি করে বিয়ে করনি, আর করার পর তো তা গোপন করনি। এবার মনে হচ্ছে একটু বেশি সাপোর্ট করছো। করবো না? তোমার বোনের ছেলে খুব ভদ্র, তোমার মতো নাকি যে চুরি করে বিয়ে করবে? আশ্চর্য আব্বু, চুরি করে বিয়ে হয় কিভাবে? তুমি যেভাবে করেছো সেভাবেই। তো তোমার বোনের সেই ভদ্র ছেলে কি জানে যে তার মামা নিজের ছোট মেয়ের বিয়ে দিতে চাচ্ছে? না জানলে আসবে কি করে? মানে সবটা বলো তো প্লিজ। তুমি বলেছিলে সব তো লুকিয়ে গেছো। আমার মাথায় আসে না মানুষ কিভাবে লুকিয়ে বিয়ে করে। হৃদ ফিস করে বলে, নষ্ট মাথায় এসব আসবেও না। এই এই ছেলে, কি বললে তুমি? আব্বু বলো না প্লিজ সবটা, বারবার খোটা কেন দিচ্ছ? আমি সারা জীবন এই খোঁটা দিয়েই যাব, মনে রেখো। আচ্ছা দিও, এবার তো বলো। ওই দিন তোমার বোন একটা ছেলের সাথে রাতে দেখা করে, পাশের বাসার মিস্টার রফিক তাদের ছাদ থেকে দেখে ফেলে, পরে আমাকে জানায়। আঙ্কেল এত রাতে ছাদে কি করছিল? রিসরান সাহেব বিরক্ত ছেলের কথায়। সে জানে রাতে রফিক সাহেব কি করে, তবু সে জিজ্ঞেস করছে, তাই তিনি গম্ভীর মুখে বলে, কিছু খাইতেই উঠেছিল। ছি ছি আব্বু ছি। কি? তুমি এই খাইকাওয়ালা বেড়ার কথা শুনে মেয়েকে সন্দেহ করছো? চুপ করো। আমি বিশ্বাস করিনি, নিজেই দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম যদি ছেলে পাই কোনো তাহলে খবর আছে, ছাড়বো না। পরে দেখি তোমার সেই বোনের ভদ্র ছেলে কি, তাই তো? রিসরান সাহেব গম্ভীর মুখে বলেন। হুম। হৃদ হেসে বলল, তাই ভাব নিয়ে ওনাকে বলেছেন যে ওদের বিয়ে ঠিক, এখন যাচ্ছেন ওদের বিয়েটা পাকাপোক্তভাবে ঠিক হোক, তাই তো? হুম। যাকগে যাই, আমার বউ একা বসে আছে। এই ছেলে শোনো। জি বলেন আব্বাজান। তুমি আজ থেকে নিচের রুমে শুবে। কেন? তোমাকে আমি বিশ্বাস করি না। মানে? যতদিন আস্থা পড়াশোনা কমপ্লিট না করছে তোমরা একসাথে থাকতে পারবে না। কি বলো এগুলো? হ্যাঁ, মেয়েটা ছোট, আমি চাই না এখনই এসব বিয়ের চক্করে পড়ে পড়াশোনার ক্ষতি করুক, তাই তুমি আরও আলাদা থাকবে। আজ থেকে নিচের গেস্ট রুমটাতে তুমি থাকবে। কি সব বলছো আব্বু? না যেহেতু করেছো ওর রুমে যাব না, কিন্তু নিজের রুম ছাড়তে পারবো না। তুমি কিভাবে? আমি বুঝি না কেন রুম ছাড়ছো না বলছো। একটু আগে যা দেখলাম তোমাকে বিশ্বাস নেই, তুমি নিচের রুমেই শোবে, এটা আমার আদেশ। এমন করলে তো আমি দাদা হওয়ার বয়সে বাবা হব। এমন করো না আব্বু। তুমি অসভ্য হওয়ার পাশাপাশি নির্লজ্জ, জানো সেটা? এই তো জানলাম। যাও, যা বললাম মাথায় রেখো। তবে আমারও একটা কথা আছে। কি? আমার বউ একা শোবে না। তো কার সাথে ও ঘুমাবে? তোমার বউয়ের সাথে। এর মাঝে আমার বউকে কেন টানছো? আমার বউ অসুস্থ, তাই ওকে রাতেও তো কারো খেয়াল রাখা উচিত, তাই আম্মু ওর সাথে ঘুমাবে। সেটা পরে দেখা যাবে। দেখো তুমি, আমি তো যা বলার বললামই। দুপুরে খেয়ে সবাই রেস্ট নিয়েছে কিছুক্ষণ। দুপুরে রান্নার সাথে সাথে আজ রাতের রান্না শেষ করেছে বাড়ির বউরা, তাই কিছুটা ক্লান্ত তারা। একটু রেস্ট নিয়ে আবার এসেছে রান্নাঘরে। কিছুক্ষণের মধ্যেই ছেলেপক্ষ আসবে। রাতে আবার রায়কাদেরও আসার কথা। সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে। ছেলেরা আসলে তো তাদের কিছু হালকা নাস্তা দিতে হবে, সে বন্দোবস্থায় করছে তারা। ম্যাঘ দুপুরে খেয়ে আস্থার রুমে ওর সাথে বসেছিল। প্রথমে আফরার রুমে যায়, গিয়ে তিনি আফরার এমন মন মরা অবস্থা দেখে চলে আসে। আমাদের জীবনে এমন কিছু সময় থাকে যখন নিজের একা থাকাটা বেশ জরুরি। তাই ম্যাঘ আস্থার রুমে এসে বসে। আস্থার জ্বর একেবারে কমে গেছে, তবে শরীরটা এখনো দুর্বল। আস্থার সাথে কিছুক্ষণ গল্প সল্প করে ম্যাঘ রান্নাঘরে গেছে। সে নাফিসা ও সুমি বেগম দুজনের সাহায্য করছে। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে সব কাজে যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করে। রিজওয়ান তখন নিজের বলা কথায় কিছুটা ইতস্তত বোধ করছে। তার মনে হলো হয়তো সে রাগ করেছে, ঠিক আছে, তবে তার প্যারেন্টস নেই এটা বলা ভুল হয়েছে। তাই সে কয়েকবার মেঘের সাথে কথা বলতে এসেছে, কিন্তু কোনোবারই সক্ষম হয়নি।
আফরাকে আস্থাকে সাজাচ্ছে। একটা খয়েরি রঙের শাড়ি তাকে পরানো হয়েছে, ম্যাগ শাড়িটা পরিয়ে দিয়েছে। আফরা এখন বাকরুদ্ধ। সে বুঝে গেছে কাউকে কিছু বলে লাভ হবে না। ভেতরটা মেয়েটার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সদ্য ভালোবাসানুভূতি কে বুঝতে পেরেছে? এই পুষ্পের মতো নরম মনে ফুটে উঠেছিল এক ভালোবাসার ফুল, যা এখন ধীরে ধীরে নেতিয়ে পড়ছে। এই বাড়িতে তার বাবার কথার শেষ কথা হয়ে থাকে মূলত। তবে তার ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। নিজের উপর রাগ হচ্ছে সে কেন হৃদ হয়ে জন্মালো না। যদি সে হৃদ হতো তবে তো সেও ভাইয়ের মতো নিজের করা কাজটা সবাইকে দিয়ে ঠিক হাসিল করাতে পারত। সে তো পারে না। তার ভাইয়ের মতো ওই প্রতিভাটা যে তার নেই। মনে মনে কত শতবার যে সৃষ্টিকর্তাকে ডাকছে তার হিসেব নেই। এখন শেষ ভরসা শুধু আল্লাহ। আল্লাহ চাইলে সব সম্ভব। মনে মনে আফরা বলছে, হে আল্লাহ, তাকে আমার জন্য হালাল করে দাও। আমার এই চোখ যেন আজ তাকে ছাড়া কাউকে না দেখে। সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসলো। তারা বসার রুমে বসে আছে। তাদের সামনে বাহিরের খাবারের বাটি রাখা। একে অপরের সাথে কম বেশি কথা হচ্ছে। এখন আফরার আসার পালা। আস্থা আফরাকে ধরে এনে ছেলের পাশে বসালো, কিন্তু মেয়েটা একটা বার ছেলেটার দিকে তাকালো না পর্যন্ত। মাথা নিচু করে বসে আছে আফরা। তার এখন সবকিছু অসহ্য লাগছে। মন চাচ্ছে এখান থেকে উঠে যেতে, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে কিচ্ছুটি করতে পারছে না সে। হুট করে আফরা চমকে উঠল। তার কানে যখন ফিসফিস করে নিহান বলল, আর ফুলটা কি ফুল বউ হতে ইচ্ছুক নয়? স্তব্ধ হয়ে বসে আছে আফরা। সময় যেন তার কাছে থমকে গেছে। পাশে বসা পুরুষটাকে কি সে ঠিক দেখছে? এটা তো সম্ভব নয়। তাহলে এই অসম্ভব জিনিসটা সম্ভব হয়ে গেল। সে কি তাহলে একটু বেশি ভেবেছিল? সে তো ভুল দেখছে না। এই যে নিজের হাতে বেশ কয়েকটা লোককে নিজেই চিমটি দিল। তাহলে কি সত্যি তার নিহান ভাই তার পাশে বসা? ওনার সাথে তার এঙ্গেজমেন্ট হবে? ভাবতেই আশ্চর্য লাগছে। আফরা নিহানের দিক থেকে চোখ সরিয়ে সামনে বসা তার বাবার দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়ে না চাইতে অশ্রু ঝরে পড়ছে। তার বাবা কি সত্যি এটা করছে? সে যতটুকু জানে তিনি তো এমন নরম মানুষ নয়। আফরার মন বলছে সে হয়তো কোনোভাবে তার বাবার মনে বেশ আঘাত দিয়েছে। এখন বাবার কষ্টটা তাকে আঘাত করছে। রিসান সাহেব মেয়ের মনের বিষয়টা হয়তো বুঝতে পেরেছে। বাবা তো তাই হয়তো মেয়ের ভেতরে এই মুহূর্তে কি চলছে তা সে বুঝতে পেরেছে। তিনি মলিন এক হাসি দিল। তার এই হাসিতে কি যেন ছিল আফরা তা ধরতে পারছে না। তবে এই হাসিও তাকে পীড়া দিচ্ছে। বাবা মেয়ের এমন তেমন তাকানোটা হৃদ লক্ষ্য করেছে। কিছুটা বুঝতে পেরে হৃদ বলল, হয়েছে দেখা আমার বোনকে নিহান। শেষ হলে এবার তাহলে আংটিটা বদল করো। রাবেয়া বেগম বলল, সব জলদি করাই ভালো। তবে ভাবছিলাম যে কাবিনটা যদি না ফুপু, আমরা ভাবছি যে আরো কিছুদিন যাক, কথাবার্তা যেহেতু হচ্ছে এটা নিয়ে, ধীরে ধীরে সবই হবে। তবে আমি চাচ্ছি না আফটার এত দ্রুত কাবিন হোক, একটু সময় চাই আমরা। রাবেয়া বেগম ভাতিজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ঠিক আছে, আমাদেরও তো তাড়া নেই। ভাই যখন বলবে তখনই সব হবে। ঠিক আছে, তাহলে আংটি বদল তো করো এখন। হৃদের কথা মতো দ্রুত আংটিটা বদল করা হয়ে গেল। দুজনকে আংটি পরিয়ে দিল। কিছুটা মন খারাপ হলেও আফটার ভালো লাগছে। প্রিয় মানুষটাকে এখন সে নিজের বলতে পারবে। কিছুদিনের মাঝেই তাদের ভালোবাসার পূর্ণতা পাবে। আর এই তাকিয়ে আছে তার প্রিয়সের দিকে। আফটার পাশেই দাঁড়িয়ে আছে। সুন্দর লাগছে দেখতে। তার চোখ সে সরাতে পারছে না। কিন্তু এভাবে তাকিয়ে থাকলেও তো কেমন দেখায়। তবে আস্থা যে কিছুটা দুর্বল সেটাও তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঔষধ খাওয়ার পর জ্বরটা কমলেও জ্বরে আর বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় তো কম ধকল যায়নি। তার বেশ ধকল সামলেছে মেয়েটা, তাই তো এত দুর্বল দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ যাবতীয় দাঁড়িয়ে থাকার জন্য আস্থার একটু অস্বস্তি লাগছে। ঋতু তার দিকে তাকিয়ে, তাই এটা বুঝতে তার সময় লাগলো না। হৃদয় আস্থার পাশে গিয়ে আস্থার হাত ধরে নিয়ে সোফাতে বসায়। হৃদয়ের এমন কাণ্ডে বাড়ির সবাই মিটিমিটি হাসছে। রিসান সাহেব ছেলের দিকে সরু চোখে তাকিয়ে, তার ছেলের যত সব ঢং। হাত ধরে নিয়ে বসাতে হবে কেন? বলতেও তো পারতো মেয়েটাকে বসতে, কিন্তু সে এটা করবে কেন? করলে তো আর মেয়েটার হাত ধরতে পারতো না। রিসান সাহেব ছেলের এসব দেখে মুখ অন্যদিকে ফিরে নিয়েছে। হৃদয় আস্থাকে বসে এসে নিজেও আস্থার সামনে মাটিতে বসে আস্থার দু হাত ধরে বলল,
তোর কি বেশি খারাপ লাগছে? পানি দেব? পানি খাবি নাকি রুমে গিয়ে একটু রেস্ট নিবি? হৃদ বাড়ির কারো দিকে খেয়াল না করলেও আস্থা তো করছে। তার তো লজ্জা লাগছে। সবাই কেমন করে তাকিয়ে আছে। শব্দ শোনা না গেলেও সবার মুখের হাসিটা যে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটা মাঝে মাঝে এত লজ্জায় ফেলে দেয়। আস্থা মিহি কণ্ঠে বলল, আপনি এত বিচলিত হবেন না, আমি ঠিক আছি, সরুন। শেষের কথাটা আস্থা একটু আস্তেই বলল। এই কথাটা শুনে হৃদ ভ্রু উঁচু করলো। আস্থার দিকে ভ্রু বাঁকা করে তাকালো। আস্থা চোখের ইশারায় হৃদের পেছনে দেখালো। হৃদ ঘুরে দেখলো সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। এখন হৃদেরও কিছুটা অন্যরকম লাগলো। সবার থেকে চোখ সরিয়ে আস্থার দিকে তাকাতে দেখলো তার বউটা লজ্জায় পুরো লাল হয়ে গেছে। হৃদ আস্থাকে অস্বস্তিতে দেখতে চায় না, তাই উঠে দাঁড়ায়। হৃদ উঠে দাঁড়াতে রাবেয়া বেগম বলল, হৃদ তো পুরো বউ পাগল। বউকে সোহাগ করার জন্য আশেপাশে যে মানুষ আছে তাও লক্ষ্য করে না। ফুপুর মুখে এমন কথা শুনে আস্থা মাথা নুইয়ে রাখলো। তার ইচ্ছে করছে এখন মাটি যদি দুভাগ হতো তাহলে সে সেথায় চলে যেত। এটা হলে হয়তো তার একটু ভালো লাগতো। সবাইকে অবাক করে দিয়ে হৃদও একটু দুষ্টু ভঙ্গিতে বলল, বউকে ভালোবাসার জন্য আবার আশেপাশে দেখতে হবে নাকি? আমার বউ যখন ইচ্ছা তখন ভালোবাসবো। কথাটা হৃদ তার বাবার দিকে আর চোখে তাকিয়ে বলল। এটা রিসান সাহেবও লক্ষ্য করেছে। ছেলের এমন অসভ্য মার্কা কথায় তার গা পিত্তে জ্বলে যায়। নিজেই মুখ ভেঙচি কেটে একটু নড়েচড়ে বসলো। রাবেয়া বেগম তখন আবার বলল, বউকে এত দেখলে একটা সময় কিন্তু চোখ জুড়িয়ে আসবে, তখন কিন্তু আবার এত দেখতে ইচ্ছে হবে না। সে সময় কিন্তু আমার ভাতিজির কষ্ট হবে। হৃদ আস্থার দিকে তাকালো। ফুপুর কথাটা আস্থার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো। সে প্রশ্নটা হৃদকে করতে চায়। হৃদ আস্থার চোখের ভাষা বুঝে। সে আস্থার দিকে তাকিয়ে বলে, তোকে দেখে আমার চোখ জোড়ালেও মন জোড়াবে না কখনো। আস্থা চোখ নামাতে পারছে না, আবার সে হৃদের দিকে এভাবে সবার সামনে চোখে চোখ রাখতেও পারছে না। মুখের ভেতর ধুকপুকানি হচ্ছে। মেয়েটা মনে মনে হৃদকে বলছে, আপনার চাহনি যে আমার অন্তঃস্থলে কাঁপুনি সৃষ্টি করে, আপনি কি তা বোঝেন না? রিসান সাহেব বেশ বিরক্ত। তিনি ছেলেকে একদিন হয়নি বলেছে যে মেয়েটার থেকে দূরে থাকতে। তাহলে সে এই কথা ভুলে গেল কিভাবে? ছেলের হাব ভাবে মনে হচ্ছে সে আরো বেশি করে মেয়েটার সাথে ঘেঁষাঘেঁষি করছে। এসবের মানে সে খুঁজে পায় না। তিনি গলা খাকারি দিয়ে বললেন, তোমাদের এসব শেষ হলে আমার বড় মেয়েটাকে ফোন দাও। আজ আসার কথা ছিল তার। কই এখনো যে তাকে দেখছি না। রিসান সাহেবের কথায় সুমি বেগম দ্রুত মেয়েকে ফোন দিল। রায়কা জানালো সে আসবে না। এখনই সে ফোন করে তা জানাতে নিয়েছিল, আর তখনই তার মা তাকে ফোন দেয়। নাফিসা বেগম না আসার কারণটা জানতে চাইলে জানায় শরীরটা ভালো লাগছে না, তাই। সুমি বেগম বেশ বিচলিত হয়। তিনি যেতে চায়, কিন্তু রায়কা জানায় সে কাল আসবে বা পরশু। মার আসতে হবে না, তেমন চিন্তা করার কোনো বিষয় না। রিসান সাহেব এবার সবাইকে বুঝতে বলেন। সবার সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়। আফরাকে নিয়ে তারা তাদের মতামত জানায়। ওদের পরীক্ষাটা শেষ হলে তারা কাবিন করবে, কিন্তু আফরার পড়াশোনা শেষ হওয়ার পরই সে চায় মেয়েকে উঠিয়ে দিতে, অর্থাৎ অনুষ্ঠান করে মেয়েকে তার স্বামীর বাড়ি পাঠাতে। এটা শোনার পর নিহানের খারাপ লাগলেও মুখে কিছু বলেনি। বলবেই বা কি করে? তার বলার আগে যে তার মা খুশি খুশি ভাইকে তার মতামতে সম্মতি জানায়, এখানে তো তাহলে আর কথাই থাকে না। কথার এক পর্যায়ে তিনি হৃদ ও আস্থার বিষয়ে আসেন। তিনি জানান যে আস্থাকে সে নিজের মেয়ের মতোই বড় করেছে। তিনি চান আফরা যেমন পড়াশোনা শেষ করে সংসার করবে, আস্থার ক্ষেত্রেও তাই হবে। হৃদ ও আস্থা দুজনে একই বাড়িতে থাকলেও তাদের রুম আগের মতোই আলাদা হবে। তার সিদ্ধান্তে কেউ দ্বিমত প্রকাশ করে না। লোকটা যে বিয়েটা মেনে নিয়েছে এটাই সুমি বেগমের কাছে অনেক কিছু। তিনিও স্বামীর কথায় সম্মতি দেয়। তার দেখা দেখি সবাই রিসান সাহেবের কথায় আর কিছু বলে না। এদিকে হৃদ মুখ ভার করে তাকিয়ে আছে। হৃদের এমন গম্ভীর মুখ দেখে রিসান সাহেবের একটু শান্তি লাগছে। এতক্ষণে অনেক জ্বালিয়েছে তাকে, এখন এটার শাস্তা করতে পেরে বেশ প্রফুল্ল লাগছে তার। রাত অনেক হয়েছে, তাই সবাইকে খেতে বলে ম্যাগ। নিহানরা খেয়ে চলে যাবে, তাই রিসান সাহেব ও বোনকে বলে, রাত হয়েছে, যেতে যেতে আরও রাত হবে, তাই খেয়ে নে। যেতে যেহেতু হবেই, তাই দেরি করে লাভ নেই। ঠিক বলেছো ভাইয়া, চলো একসাথেই বসি। সবাই একসাথে খেতে বসে।
সবাই মন দিয়ে খেলেও খেতে ভালো লাগছে না রিজওয়ানের। সে তো ম্যাঘের সাথে কথাই বলতে পারছে না। এতটা রাগ করার কি আছে? সে না হয় রাগের মাথায় ভুল করে বলেছে, তাই বলে কি এমন করবে মহিলাটা? রিজওয়ান বারবার ম্যাঘকে বলছে এটা দিতে সেটা দিতে। ম্যাঘ দিচ্ছে কিন্তু কিচ্ছু বলছে না। রিজওয়ান ম্যাঘের দিকে তাকিয়ে বলে, আজ কিন্তু খাবারগুলো একটু বেশি মজা হয়েছে, তাই না? হুম। ম্যাঘ সংক্ষিপ্ত জবাব দিয়ে অন্য পাশে চলে গেল। তার ইচ্ছে করছে না লোকটার সাথে কথা বলতে। তার ব্যবহারে ম্যাঘ অনেক কষ্ট পেয়েছে, নিজেকে মানাতে পারছে না, তাই দূরত্বটা বজায় রাখছে। কেননা সে রেগে গিয়ে রিজওয়ানের মতো কিছু বলতে চাচ্ছে না। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়। আস্থা উঠে যাওয়ার সময় হৃদের দিকে তাকিয়ে থাকে। কেউ যেন না বুঝে, তাই মেয়েটা বারবার আড়াল করে বাঁকা চোখে তার প্রিয় পুরুষটার দিকে তাকাচ্ছে। হৃদ তখন আস্থার দিকে তাকালো না। আস্থাও আর সময় নষ্ট না করে নিজের রুমে চলে গেছে, নিহান যাওয়ার আগে মায়ের দিকে তাকিয়ে। রাবেয়া বেগম বারবার ছেলেকে চোখ রাঙাচ্ছে, কিন্তু কি করার, ছেলে যে না বলেও মুখের অঙ্গি ভঙ্গি দিয়ে বারবার অনুরোধ করছে। তাই তিনি দীর্ঘশ্বাস ফেলে রিসান সাহেবকে বলেন, ভাই, দুজন যদি একটু কথা বলতো ভালো হতো। রিসান সাহেব একটু চুপ থেকে অনুমতি দেয়। দুজনে ছাদে গিয়ে দাঁড়ায়। আকাশে অর্ধক চাঁদ দেখা যাচ্ছে, তার বেশ কিছু দূরে দূরে অবস্থান করছে ছোট নক্ষত্রগুলো। নিহান একটু চুপ থেকে বলল, কথা বলছো না যে? এমনি। রাগ করেছ? জানি না। সরি। হুম। হুম। কি? শুনেছি। সরি কি অ্যাকসেপ্ট করবে না? জানি না। প্লিজ লক্ষ্মীটি, রাগ করে না। রাগ করিনি। অভিমান করেছ? জানি না। এভাবে অভিমান করো না। আমি ভুল করলে অভিযোগ করো, কিন্তু প্লিজ চুপ করে থাকো না। তোমার এই নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে। যে অভিমান বোঝে না তাকে অভিযোগ করাটা বোকামি। নিহান আফতার সামনে এসে দাঁড়ায়। নিজেকে সামলে বলল, তুমি কেন ভুল বুঝছো? আমি ইচ্ছে করে এমন করিনি। মার মামা আমাকে না করেছে, বলেছে যে তোমার সাথে যদি কথা না বলি তাহলে বিয়েটা হবে, তাই তো এমন করা। আফরা এবার কান্না করে দিল। তার ভেতরে যে সেই সময়গুলো কেমন কেটেছিল তার সে কাউকে বলে বোঝাতে পারবে না। কান্না করা গলায় বলল, আমি কতটা ভয়ে ছিলাম জানেন? আপনাকে হারানোর ভয়টা ঠিক কতটা ছিল বলে বোঝাতে পারবো না। শুধু প্রার্থনা করেছি আল্লাহ যেন আপনাকে শুধু আমার জন্য হালাল করে। আফরার কথা শেষ হতেই নিহান আফরাকে জড়িয়ে ধরল। কিছু মিনিট জড়িয়ে ধরার পর তার গালে ও কপালে চুমু খেলো। আফরার লজ্জা লাগছে, বুকে কেমন যেন করছে। সে তার স্পন্দনের ধ্বনি শুনতে পারছে। নিহান আফরার কপালে আবার চুমু খেয়ে বুকে জড়িয়ে নেয়। ফিসফিস করে বলে, কিছুদিন পরে বউ করে নিয়ে যাব জান। আমার বউ করে হবে না আমার বউ? আফরা বুকে মাথা রেখে লজ্জা মাখা কণ্ঠে বলে, হব তো। সবাই চলে যাওয়ার পর আস্থা নিজের রুমে আয়নার সামনে বসে। মাত্র সে ফ্রেশ হয়ে এসেছে। পরনে তার অ্যাশ কালারের গেঞ্জি। মাথায় একটা বেনুনি করে লাইট বন্ধ করে খাটের কাছে যেতে নিলেই দরজায় খটখট শব্দ হয়। হয়তো তার মা বা ম্যাঘ এসেছে ভেবে সে দরজা খুলতেই কিছুটা পিছিয়ে গিয়ে স্তব্ধ হয়ে যায়। হৃদ দ্রুত গতিতে আস্থাকে জড়িয়ে ধরে রুমে ঢুকে। আস্থাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে বেশ কয়েকটা চুমু খায়। আস্থা প্রথমে জড়িয়ে ধরার সময় চোখ বড় বড় করে রাখলেও একটু সময় অতিবাহিত হতে সে চোখ বন্ধ করে নেয়। হৃদ যেন এবার গভীর থেকেই গভীরতম চুমু দিচ্ছে আস্থার ঘাড়ে। আস্থার হার্টবিট দ্রুত গতিতে চলছে। হৃদয়ের ধুকপুক সে অনুভব করতে পারছে। নিজেকে কিছুটা সামলে হৃদকে নিজের থেকে দূরে সরাতে নেয়, কিন্তু হৃদের এমন পাগলামো কি থামানো যায়? যায় না। আস্থা এবার হৃদের বুকে হাত রেখে হালকা ধাক্কা দেয়। হৃদ ভ্রু উঁচু করে আস্থার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি? আপনি চলে যান। কেন? বড়াবু কি বলেছে শোনেননি? আচ্ছা, একটু পরে যাই, একটু চুমু খাই আগে। জানতো। হৃদ এবার আস্থার কোমর ধরে তাকে আরো কাছে নিয়ে আসে। বলে, এমন করছিস কেন জান? আমি তো একটু প্লিজ। আমি চাচ্ছি না বড়াব্বুর কথাটা মূল্যহীন হোক। এমনিতেই না বলে বিয়ে করে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাচ্ছি না। হৃদ এবার আস্থাকে ছেড়ে দাঁড়ায়। 1 মিনিট আস্থার দিকে তাকিয়ে থেকে বলে, চলে যাব, কিন্তু একটা শর্তে। কি সে শর্ত? ঠোঁটে একটা চুমু খেতে দিবি?
আস্থা হৃদের কথায় মাথা নিচু করে রাখে। হৃদ মুচকি হেসে বলে, নিশ্চুপ থাকাটাকে কি তবে সম্মতি ধরবো? আস্থা কিছু বলার আগে হৃদ আস্থা ছুটে চুমু দেয়, যা গভীর থেকে গভীরতম হয়। কিছুক্ষণ পর ছেড়ে আস্থাকে বুকে জড়িয়ে ধরে বলে, তখন এভাবে তাকিয়েছিলি কেন? কখন? খাবার টেবিলে। আপনি দেখেছেন? আস্থা পুরোটা শেষ করে না, দাঁত দিয়ে জিভ ধরে। হৃদ হেসে বলে, এভাবে ডাকলে তো আমি পাগল হয়ে যাই, নিজের মধ্যে থাকি না। কিভাবে ডাকলে? গানের ভাষায় বলি। বলুন। হৃদ তখন নিচের শব্দের সুর ধরে বলে, এভাবে আরে ডেকো না, বাঁকা চোখে চেও না, হরণ হয়ে যাব, আমায় খুঁজে পাবে না। সময় কেটে গেছে বহুদিন, নিজ গতিতে চলছে সময়, কেউ তাকে বাধা দিতে পারছে না। সময়কে বেঁধে রাখাও তো অসম্ভব, তাই তাকে তার গতিতে চলতে দেয়া ভালো। ইতিমধ্যে আস্থা, নুহা ও আফরা ওদের পরীক্ষা শেষ, আজই শেষ হয়েছে। সারাটা সময় অবসর কাটাবে, নিশ্চিন্তে যাবে ভেবেছিল তিনজন, কিন্তু এখন তাদের আশাটা পূরণ হবে না। তাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনও করতে হবে। বাড়িতে আসার পরে সবার হাসি মুখে বলেছে, পরীক্ষা তো শেষ, তাহলে এবার ভর্তি পরীক্ষায় প্রিপারেশন নাও। এটা নিয়ে তিনজনেরই মুখ ভার। নুহাও আজ পরীক্ষা শেষ করে মামা বাড়িতে চলে এসেছে। সন্ধ্যায় তার মা ও ভাইও আসবে। তিনজনের মুখ ভার দেখে হৃদ বলল, এখনই পড়তে বলেনি কেউ, কিছুদিন আগে রেস্ট নে, মাত্র এক্সাম শেষ, আগে তোরা কিছুদিন এনজয় কর। এ কয়দিন তো অনেক পড়াশোনার মধ্যেই গেছে, রাত জেগেও তোরা পড়েছিস, আপাতত কিছুদিন নিজেদের মতো করে কাটা। আর তোমরা কেউ আমার বোনদের এই কয়েকটা দিন পড়া নিয়ে প্রেশার দিবে না। কথাটা বলে হৃদ নিজের রুমে চলে গেছে ফ্রেশ হতে। সে গিয়ে ওদের নিয়ে এসেছে, এখন আর অফিসে যাবে না, সবকিছু নিহানই দেখবে। কাজ শেষ করে নিহান তার মাকে নিয়ে বাড়িতে আসবে। হৃদের কথায় আফরা ও নুহার মুখে হাসি ফুটলেও মুখ ভার করে আছে আস্থা। তার হৃদের বলা কথার ধরনটা পছন্দ হয়নি, মুখ ফুলেই দাঁড়িয়ে আছে। তবে হৃদের চোখে তা আড়াল হয়নি। প্রেয়সীর সবকিছুই তার চোখে পড়বে না বা কেন? তার সবকিছু যে সে সব সময় লক্ষ্য করে। আস্থাকে দাঁড়িয়ে থাকতে দেখে নাফিসা বেগম বলেন, দাঁড়িয়ে আছিস কেন? আজকের পরীক্ষা কি ভালো হয়নি? হয়েছে মা। তাহলে ঠিক আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিব। আছে। কথাটা বলে সেও নিজে রুমে ফ্রেশ হতে যায়। রুমে গিয়ে দেখে নুহা ও আফরা দুজনে আস্থার রুমের খাটেই বসে আছে। তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আস্থা ভ্রু উঁচু করে তাকিয়ে, তার সব ভালো লাগছে না। মেয়ে দুটো এমন করছে কেন সে জানে না। পরীক্ষা শেষ হওয়ার আনন্দে দুটো পাগল হয়ে গেছে কিনা কে জানে। আস্থা বিরক্তি মাখা কণ্ঠে বলে, কি সমস্যা তোদের? আফরা ও নুহান দুজনে একই টোনে একসাথে বলে, আমাদের কি সমস্যা হবে? আমরা তো শুধু রোমান্স দেখছি এক এক জনের। মানে? গাড়িতে যা হলো তার কথা বলছি। আশ্চর্য, গাড়িতে কি হয়েছে? কলেজ থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যে কেউ কারো হাত ছাড়িয়ে তার কথাই বলছি। আফরার কথা শুনে আস্থা এবার একটু নরম হলো। সে কাভার থেকে নিজের জামা বের করতে করতে বলে, বাজে কথা বলিস না, যা গিয়ে ফ্রেশ হ, আমার অনেক ক্ষুধা লাগছে, যা যা। বলে সে তার জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর নুহা এবং আফরা তখন শব্দ করে হেসে দেয়। সবাই মিলে খেতে বসেছে। আস্থার পাশের চেয়ারটাতে হৃদ বসে আছে। আস্থা খাবার খাচ্ছে, অথচ হৃদ যে তাকে বারবার দেখছে আর চোখে তা সে বুঝেও না বোঝার ভান করছে। হৃদ টেবিলের নিচে তার হাত দিয়ে আস্থার হাত ধরে আস্থার সাথে সাথে হাতটা সরিয়ে নেয়। হৃদ আস্থার দিকে সরু চোখে তাকে হাত সরিয়ে নেয়। ওদের এমন তাকানোটাকে দেখে আফরা ও নুহা ঠোঁটে ঠোঁট টিপে হাসছে। ম্যাগ এসে ওদের পাশে দাঁড়ায়, কার কি লাগবে জানতে চায়। হৃদ তখন গম্ভীর মুখে বলে, মানুষের আচরণেই পেট ভরে গেছে চাচি। বলে উঠে যায়। হৃদ উঠে যাওয়ার পর আস্থা উঠে যায়। এবার সবাই ওদের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নুহা এসে আফরা রুমে বসেছে, আফরা বাহির। নুহার মনটা কাঠে কিছুটা হতাশায়। এখন আর তেমন করে শুভর সাথে কথা হয় না। শুভ নতুন নতুন জব শুরু করেছে, তাই তাকে তেমন সময় দিতে পারে না। আবার একেবারে যে দেয় না তা নয়, সে রোজ দুপুরে সময় করে একবার তাকে ফোন দেয়, আবার রাতে তার সাথে অনেকক্ষণ কথা বলে। তবে মাঝে মাঝে যখন ছেলেটা ক্লান্ত থাকে তখন কথা হয় না তেমন।
যদিও নুহা এখন অনেকটা বুঝদার হয়েছে, আগের মতো এতটাও বোকা নয়। সে বোঝে যে লোকটা কাজের জন্য ব্যস্ত থাকে, তাকে মোটেও সে ইগনোর করছে না। তাই সময় কম দেওয়াতে তার হতাশা হচ্ছে না, বরং হতাশা হচ্ছে এই ভেবে যে সে কিভাবে বাড়িতে তাদের বিষয়ে কথা বলবে। তার থেকে বড় কথা হচ্ছে তারা যে একে অপরকে পছন্দ করে এটা কেউ এখনো বলেনি। নুহা বুঝতে পারে যে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কই বিরাজ করছে, এত শুভ তো তাকে বলেনি যে সে তাকে ভালোবাসে, তাই নুহা বলেনি। এখন তো পরীক্ষাও শেষ, দেখাও তো করার কোনো সুযোগ নেই। এই যে কাল সে বাড়ি যাবে, আজ রাতে মামা বাড়িতেই কাটাবে, কিন্তু সকালে বাসায় যাবে, তারপর তো বের হবে না। মাকে কি বলেই বা বের হবে, এটাই তাকে ভাবাচ্ছে যে সে কি করে শুভর সাথে দেখা করবে, আর কতদিনই বা তাদের দেখা হবে না। আফরা আসে রুমে, এসে নুহাকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, কি হয়েছে তোর, চুপচাপ কেন? আমি কি তাহলে ভূতের সাথে কথা বলবো? মানে? রুমে কি কেউ আছে যে তার সাথে কথা বলবো, তাই তো চুপচাপ আছি। আহারে বাবা, আমি সেটা বুঝাতে চাইনি। চল, মেঘামা আচার বানিয়েছে, আমরা খাবো। আস্তা কই? রুমে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে গেছে দেখলাম, তাই আর ডাক দেইনি। ও আচ্ছা, চল আমরা খাই তাহলে। আস্থার ঘুম ভাঙে বিকেলবেলা। বিকেলের হচ্ছে দিনের শেষ ভাগ। ঘুম থেকে উঠে আস্থা তার বারান্দায় যায়। আকাশের দিকে তাকিয়ে দেখে বেশ কিছু পাখিরা উড়ে বেড়াচ্ছে, হয়তো আপন গৃহে যাবে। সূর্যের কিরণ নরম হয়ে এসেছে, নরম রোদের তাপ তার ভালো লাগছে। এমন সময় রুম থেকে তার ফোনে মেসেজ টোন আসে। মৃদু পায়ে এগিয়ে দেখে আফরার মেসেজ। 1 ঘন্টা যাবৎ মেয়েটা 10 মিনিট অন্তর অন্তর তাকে SMS করে গেছে, একটা কথায় লেখা, কি রে, উঠেছিস? উঠলে ছাদে আয়। আফরার SMS দেখে আস্থা হালকা হেসে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে সে সোজা ছাদে যায়। ছাদের এক কোণে পায়ের উপর পা তুলে আফরা ও নুহা বসে আছে, গল্প করছে। তারা সাথে হাসাহাসি তো আছেই। আস্থা গিয়ে তাদের পাশে বসে। এখন 3 জন মিলে পুরো দুনিয়ার গল্প জুড়ে দিয়েছে। বোনদের সম্পর্কগুলো একটু অন্যরকম হয়, তাদের মাঝে শেয়ারিং এবং কেয়ারিং দুটোই একটু বেশি থাকে। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তাদের তো সেদিকে খেয়ালই নেই। গোধূলি বেলা, আকাশখানে হলদে ভাব ধীরে ধীরে আধারে মিশে যাচ্ছে। হুট করে সেখানে হৃদ আসে। ছাদের দরজাটায় সামনে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রেসির হাসি মাখা মুখ দেখছে। দেখতে তার বেশ ভালোই লাগছে। দুপুরের এমন করায় হৃদের রাগ হলেও রুমে যাওয়ার পর একটা কথাই তার মাথায় ঘুরল, যে আস্থা এমন করলো কেন। তার উত্তর সে যদিও পায়নি, তাই তো ঘুম থেকে উঠে পুরো বাড়ি খুঁজে অবশেষে ছাদে তার সুখ পাখিটার দেখা মিলল। হৃদ যে দাঁড়িয়ে আছে তা কারোরই নজরে প্রথমে না পড়লেও পরবর্তীতে নুহা হৃদকে দেখে ফেলে। হাসি বন্ধ করে আস্থাকে ইশারা করে। আস্থা ঘাড় ঘোরাতেই হৃদকে দেখে। হৃদ আস্থার দিকে তাকিয়ে দাঁত বের করে এক হাসি দেয়। আস্থা আবার ঘাড় ঘুরিয়ে আগের মতো করে বসে। আফরা ভাইকে দেখে বলে, ভাইয়া আসো, বসো, আমরা কথা বলি, চলো। না, সন্ধ্যা হয়ে গেছে, নিচে যা তো তোরা। হৃদের কথায় কোনো কথা না বাড়িয়ে 3 জনই উঠে যেতে নেয়। আস্থা গেট পার হতে যাবে, তখনই হৃদ আস্থার হাত ধরে নেয়। ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলে, তোকে তো যেতে বলিনি। হৃদের কথায় আফরা ও নুহা দাঁড়ায় না। ওরা আরো হৃদের কথা শুনে দ্রুত পায়ে হেঁটে নিচে চলে যায়। ওদের যাওয়া দেখে আস্থা অবলা নারীর মতো তাকিয়ে থাকে। কিছু সেকেন্ড সময় নিয়ে হৃদের দিকে তাকিয়ে বলে, আমি কিভাবে বুঝবো যে আমাকে যেতে বলেননি? আস্থার কথায় হৃদ ভ্রু উঁচু করে ওর দিকে তাকিয়ে থাকে। সে আস্থার কথার মানেটা ঠিক বুঝতে পারছে না। মেয়েটা কি বললো তাই বুঝতে এতটুকু সময় নিচ্ছে হয়তো। তখনই আস্থা নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয়। নিচে নামতে নিলে হৃদা আবার ওকে ধরে, টেনে নিয়ে ছাদের এক কোণে দাঁড়ায়। গম্ভীর মুখে বলে, সমস্যা কি তোর? তখন থেকে দেখছি কেমন আচরণ করছিস আমার সাথে। কেমন করেছি জানিস না? না। হৃদেবার নরম হয়ে মলিন কণ্ঠে বলে, কি হয়েছে জান, বল প্লিজ। তুই কিছু হয়নি। এমন করলে তো আমার কষ্ট হয়, প্লিজ এমন করিস না। হৃদের এত আকুতি মিনতি দেখে আস্থার মনটা নরম হয়ে গেল। যতই হোক ভালোবাসে তো, আর এসব বিষয় নিয়ে তো এত মন খারাপ করেও রাখা যায় না। তাই আস্থা মিনমিন করে বলে, আপনি তখন এমন ভাবে বলেছিলেন যে তোরা এনজয় কর, আমার বোনদের কেউ প্রেশার দেবেন না। মনে হয়েছিল আমিও আপনার বোন। আমি কি আপনার বোন নাকি?
হৃদ আস্থার কথায় মুচকি হাসছে। তার বউটা আবার অভিমান করেছে, এখন তার এই মিষ্টি বউটার অভিমান ভাঙাতে হবে, না হলে মেয়েটার আরো মন খারাপ হবে। একটু সুহাগ দিয়ে কথা বললে নিমিষেই তার সব অভিমান উধাও হবে। হৃদের দিকে তাকিয়ে আস্থার রাগ হলো, লোকটা এমন হাসছে কেন? সে হাসার মতো কি বলল এমন যে তার হাসতে হবে? দাঁতে দাঁত চেপে আস্থা বলল, হাসছেন কেন? আমি কি হাসার কিছু বলেছি নাকি? না, আমার সোনা বউটা হাসার কিছু বলেনি। তবে হাসছেন কেন? আচ্ছা, রাগ করিস না। আপনি আর আমাকে তুই করে বলবেন না। কেন? সবার সাথে বললে মনে হয় আমিও আপনার বোন। কিন্তু তুই তো আমার বউ। আবারও তুই? কি করবো, এতদিনের অভ্যাস যে। একটু কি চেঞ্জ করা যায় না? আচ্ছা যা, আমার সুখ পাখিটা যেহেতু বলেছে আমি চেষ্টা করব। তবে নতুন আরও একটা অভ্যাস চাইলেই করতে পারি আমি। সেটা কি? তোমায় সারা জীবন জড়িয়ে ধরে রাখার অভ্যাস। আস্থা কিছুটা লজ্জা পেল। হৃদ চোখে চোখ রেখে কথাটা বলেছে, তাই হয়তো আরো বেশি লজ্জা লাগছে। আস্থা ছুটে চলে যেতে নিলে হৃদ হাঁচকা টান দেয় আস্থাকে। আস্থা তার টান সামনে নিতে না পেরে পড়ে যেতে নিলে হৃদ তাকে সামনে নেয়, পেছন থেকে জোরে ধরে কানের কাছটায় আলতো করে উষ্ণ পরশ রেখে দেয়। আস্থা কিছুটা কেঁপে ওঠে হৃদের স্পর্শে। হৃদয়তে যেন আরো বেশি করে আস্থার কাছে যেতে মরিয়া হয়ে ওঠে। হৃদয় এবার আস্থার ঘাড়ে একের পর এক গভীর থেকে গভীরতম স্পর্শ হেঁকে দিতে উদ্দীপ্ত হয়। আস্থা ছুটাছুটি করতে থাকে, কিন্তু হৃদয় থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। সে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যেতেই থাকে। হৃদয় এক সময় বিরক্ত হয়ে বলে, এত ছটফট করিস কেন? ছাড়ুন। হৃদয় এবার আস্থাকে তার দিকে ঘুরিয়ে দাঁড় করায়, নিজের দু হাতের আঁচলে আস্থার মুখ ধরে তুলে বলে, ঠোঁটে একটু চুমু দেই প্লিজ। প্লিজ না করিস না। চুপ থাকাটাকেই তবে সম্মতি ধরি। জানি না। আস্থার কথা শেষ হতে হৃদ দ্রুত তার উষ্ঠাধর আস্থা নরম চিকন উষ্ঠের মাঝে ডুবে দেয়। আস্থা হৃদের পিঠের পাশে টি শার্ট খামচে ধরে, হাতে হৃদ যেন আরো বেশি মরিয়া হয়ে ওঠে। সে আরো বেশি দৃঢ়ভাবে আস্থা ঠোঁটের মাঝে নিজেকে হারায়। রাতে নির্জনতা বেশ উপভোগ করছে আফরা। বারান্দায় দাঁড়িয়ে বাইরের আকাশ দেখছে। কিছুক্ষণ পর পর রিকশায় দু একটা ট্রিং ট্রিং শব্দ যদিও শোনা যাচ্ছে, তবে তার ভালোই লাগছে। পরিবেশটাও কিছুটা ঠান্ডা হয়েছে। দুপুরে রোদের তাপে যেমন গরম লাগছিল, এখন সেটা অনেকটাই কমে গেছে। বাইরে খানিকক্ষণ বাদে মৃদু বাতাসও বইছে। কিছুক্ষণ আগে সবাই মিলে একসাথেই বর্ষার রুমে বসে গল্প করছিল। এখন সে একটু নিজের রুমে এসেছে। নিহানরা এখনো আসেনি, রাত 9টা বেজে গেছে। আফরার ভালো লাগে না, লোকটা সত্যি সত্যি এত কাজ করে। পরক্ষণে মনে হলো যে সে অফিস থেকে বাড়ি যাবে, অতঃপর তার মাকে নিয়ে আসবে। জার্নি হবে ছেলেটার। সারাদিন অফিস করে এভাবে আসাটা একটু কষ্টকর, তবে মনে একটু সুখ সুখ অনুভবও হচ্ছে। লোকটা আসবে, কতদিন পর তাকে দেখতে পারবে। এই পরীক্ষার মধ্যেও তেমন করে দুজনের দেখা হয়নি। রেসান সাহেবে বেশিরভাগ সময় মেয়ে ও ছেলের বউকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে গেছেন, নয়তো তার চাচাদের মধ্যেও কেউ নিয়ে গেছে। হৃদকেও তেমন যেতে দেয়নি রেসান সাহেব, সেজন্য আফরারও নিহানের সাথে তেমন করে দেখা হয়নি, কথাও কম হয়েছে। পড়াশোনা নিয়ে তার দিনগুলো পার হয়েছে। দেখা হবে এটা ভাবতেই তার ভালো লাগছে, সাথে লজ্জা করছে। কেন করছে সে জানে না। বারবার মনে হচ্ছে তার সামনে গিয়ে দাঁড়াবো, কেমন লাগবে। এই অবাধ্য অনুভূতিগুলো তাকে অনেক জ্বালাতন করছে। আফরা আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাচ্ছে। হুট করে তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। আফরা বেশ ভরকে যায়, চিল্লাতে যাবে তখনই পেছন থেকে একটি হাত এসে তার মুখ চেপে ধরে। ফিসফিস করে বলে, আমি তো। মুখ থেকে হাতটা সরাতেই আফরা হাঁপিতে সুরে বলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সরি। মাত্র আসলেন? এক- চলুন ফ্রেশ হন গিয়ে, আমি নিচে যাই। খাবার খাবেন না? একটু দাঁড়াই। আফরা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের গালের সাথে আফরার গালটা লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ দুজনের মুহূর্তটাকে উপভোগ করে। খানিকক্ষণ বাদে আফরা বলে, আপনি আমাকে মোটেও ভালোবাসেন না। প্রিয়তমার অভিমানী মাখা কণ্ঠে বলা কথাটা খারাপ লাগলো নিহানের। তার কেন এমনটা মনে হবে? সে তো তাকে অনেক ভালোবাসে।
তার জন্যই তো হৃদের সাথে মিলে একসাথে বিজনেস করছে। নিজেকে সে এমনভাবে প্রতিষ্ঠিত করছে যেন কোনো কষ্ট না হয়। নিহান স্বাভাবিকভাবে বলে, তোমার কেন এমনটা মনে হলো? নিহানের প্রশ্নে আফরা নিহানের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ায়। নিহান ভ্রু উঁচু করে তার দিকে তাকিয়ে। আফরা টুস করে নিহানকে জড়িয়ে ধরে, তার বুকের মধ্যেখানে মাথা রেখে বলে, আপনার সাথে সেই কবে লাস্ট দেখা হয়েছিল আপনার কি তা মনে আছে? আমার কথা একটু মনে পড়েনি বুঝি? আমার তো আপনাকে কত দেখতে ইচ্ছে করেছিল। আফরার কথায় নিহান মুচকি হাসে, দু হাত দিয়ে প্রিয়তমাকে বুকে জড়িয়ে নেয়। স্পষ্ট স্বরে বলে, অনেক মনে পড়েছে জান, কিন্তু কিছু করার ছিল না যে। যদি সব কিছুর তোয়াক্কা না করে তোমায় দেখতে আসতাম, তবে তুমি তখন সবার সামনে লজ্জায় পড়তে, যা আমি চাই না। কেন পড়তাম? বড় মামা না করেছে পরীক্ষার মধ্যে দেখা করতে, কথাও কমিয়ে দিতে বলেছিল। তিনি চাননি যে এসব কিছুর জন্য তোমার পরীক্ষা খারাপ হোক। হৃদও তো যেত না দেখতে না, আস্থার সাথেও তো তেমন কথা বলতো না। একই বাড়িতে থেকে তারা মামার কথা রাখার চেষ্টা করেছে, আর আমি দূর থেকে কি তা অমান্য করতাম বলো? নিহান নিজের বুক থেকে আফরার মাথাটা হাত দিয়ে তুলে তার কপালে চুমু খায়। আফরার কপাল থেকে ঠোঁট সরাতে এসে বলে, ঈদ ভাই তো মাঝে মাঝে আস্থাকে নিয়ে বের হতো। ওরা বিবাহিত, তাই যা হবে এতে সমস্যা নেই। মানে? আমরা তো অবিবাহিত। তাতে কি হয়েছে? তোমায় দেখলে যে নিজেকে সামলানো অনেক কষ্টকর হয়ে পড়ে, আর আমি চাই না আমার পবিত্র ফুলটা আমার কোনো কর্মের জন্য অপবিত্র হোক। একটু থেমে নিহান আবার বলে, কেউ তোমার দিকে আঙুল তুলে কথা বলো, তা যে সহ্য করতে পারবো না জান। আফরা নিহানের কথার গভীর ভালোবাসা অনুভব করলো। তার খুব ভালো লাগছে ভেবে যে তার জীবনের সঠিক মানুষটারই আগমন হয়েছে, সে সঠিক মানুষটাকেই পাচ্ছে। তাই সে আবার নিহানকে জড়িয়ে ধরে। নিহানও আফরাকে জড়িয়ে ধরে তার চুলের সুবাস নিতে থাকে। আস্থা ও নুহা ড্রয়িং রুমে বসে হাসাহাসি করছে। পাশের সোফাতে বসে হৃদ আর চোখে আস্থাকে দেখছে। হাসি খুশি থাকলে মেয়েটাকে কত ভালো লাগে দেখতে। আস্থা হৃদের বারবার আর চোখে তাকানোটা ধরে ফেলে। সুযোগ বুঝে সে হৃদের দিকে তাকিয়ে মুখ ভাঙালো। হৃদ টাসকে খেয়ে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, পরক্ষণে চোখ সরিয়ে নিল। এভাবে মুখ ভাঙানোর ফলে যে হৃদের ভেতরে কি চলতে শুরু করেছে তাকে বোকা মেয়েটা বুঝে না। বুঝলে নিশ্চয় এমন করার আগে কয়েকবার ভাবতো। আস্থা হৃদের এমন টাসকি খাওয়া দেখে মিটিমিটি হাসছে। হৃদ যে কি করে তাকে কন্ট্রোল করছে একমাত্র সে জানে। এখনই যদি একটা চুমু দিতে পারতো তবে হয়তো ছেলেটার এই বেকুলতা কমতো। হৃদও নিজেকে সামলাতে পারছে না, বারবার চোখের সামনে নিজের বউটার দিকে তাকাচ্ছে আর চোখ সরিয়ে নিচ্ছে। রেসান সাহেব পাশে বসা ছিল। ছেলের এমন ইটিস পিটিস করা তার সহ্য হচ্ছে না। দুনিয়াতে কি তার একারে বউ আছে যে তার এমন করতে হবে? মেয়েটা বোনের সাথে কথা বলতে বলতে হাসছে, এতে তার এমন করে তাকিয়ে থাকার মানে কি? তিনি একটু গম্ভীর মুখে নিজের শব্দে ছেলেকে বলে, কি সমস্যা তোমার? বাবার কথা কর্ণপাত হতেই হৃদ একটু নড়ে চড়ে বসে। বাবার দিকে একটু ঝুঁকে বলে, কোথায় সমস্যা আমার? সমস্যা তো তোমার। সমস্যা না থাকলে তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এমনি। বললে যে আমার সমস্যা। আমার কিসের সমস্যা? মস্তিষ্কে। হৃদের কথায় যেন রিসান সাহেব তেতে উঠলেন। এক প্রকার ধমক দিয়ে বলল, অসভ্য ছেলে, কি সমস্যা তোমার? হ্যাঁ, তোমার কোন দিক দিয়ে আমাকে পাগল মনে হয়? আমি তো পাগল বলিনি তো। বলেছি মস্তিষ্কের সমস্যা মানে যে পাগল তা নয়। এটা বলতে আমি বোঝাতে চেয়েছি যে আপনাকে একটু বুঝদার হতে হবে। তবে বলতে চাচ্ছ আমি বুঝদার নই? অবশ্যই। কোন দিক দিয়ে তোমার মনে হয় আমি বুঝদার নই? হলে নিশ্চয়ই বিবাহিত ছেলেকে তার বউ থেকে দূরে রাখতে না। রিসান সাহেবও এটা করতে চান না, কিন্তু তিনি তার মেয়েটা অল্প বয়স দেখে বিয়ে দিচ্ছেন না। সেখানে ছেলের কথা ভেবে নিশ্চয়ই সে ভাতিজির সাথে অন্যায় করবে না। এমনটা করলে তার ভাইকে সে কি বলবে? রিসান সাহেব ভ্রু কুচকালো, ছেলের দিকে বিরক্ত ভঙ্গিতে তাকালো। হৃদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ অন্যদিক করে বসে কফি খাচ্ছে। রিসান সাহেব ছেলের ভাব দেখে নিজেও একটু নড়ে চড়ে বসে চা হাতে নিয়ে অন্যদিকে ঘুরে বসে খেতে লাগলেন।
রাতের খাবার শেষ করে যে যা রুমে চলে গেছে। তবে রিত, তার বাবা ও শ্বশুর এবং নিহান মিলে ড্রয়িং রুমে বসে আছে। তারা বিভিন্ন ফাইল নিয়ে কথা বলছে। এত সুমি বেগম বেশ বিরক্ত। তার মতে সবাই একসাথে হয়েছে যখন কথা বলো, হাসাহাসি করো, কিন্তু তা না করে অফিসের কাজ নিয়ে কেন বসো? অফিসেও কাজ, এখন আবার বাড়িতেও কাজ। সে বিরক্ত, অতিষ্ঠ এসব নিয়ে। রিসান সাহেব স্ত্রীকে কিছু না বললেও রিদ মাকে নরম কণ্ঠে বুঝিয়ে ঘুমাতে পাঠায়। আজ তারা সবাই মিলে পেন্ডিংয়ে থাকা কাজগুলো শেষ করবে। কাল শুক্রবার, তাই দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা নেই। মূলত এই কারণেই আজ তারা কাজগুলো শেষ করছে। ছেলের নরম কণ্ঠে আদর ভঙ্গিতে বলা কথাগুলো সুমি বেগমকে প্রশান্তি দিয়েছে। তার ছেলেটা কত বুঝদার হয়েছে ভাবতে তার অবাক লাগে। ছেলের কথাতেই তিনি ঘুমাতে গেছেন। তবে যাওয়ার আগে সবার জন্য চা কফি দিয়ে গেছেন। রিসান সাহেব কাজ করছে আর খানিকক্ষণ পর ছেলের দিকে লুকিয়ে তাকাচ্ছে। ছেলের কাজগুলো সে বেশ সময় নিয়ে পরখ করছে। হৃদ হেসে বলে, এত দেখার কিছু নেই, মনে হয় না ভুল বের করতে পারবে। তোমার কি মনে হয় আমি সব সময় তোমার ভুল ধরতে বসে থাকি? কি জানি। দেখেছো রাফসানুর কথার ধরনও কত। ভাই, সব সময় ছেলেটার পিছু লেগে থাকো কেন? জি, আমি লাগি ওর পিছু, নাকি ও লাগে? ভাইরা, তোমার বাবা ছেলে এমন টম আর জেরির মতো কেন থাকো? আজকাল ভালোই দিন নেই। আমি তো চেক করছিলাম, যদি কোনো সমস্যা হতো তাহলে তো এখনই ক্লিয়ার করা যেত, পরে যেন ওর কষ্ট না হয়। সেই জন্য যাকে যার যেটা ভালো মনে হয়। হৃদ বাবার কথায় মুচকি হাসে। সে জানে তার বাবা তার কাজ সহজ করার জন্য ও নির্ভেজাল হওয়ার জন্য ছেলের কাজ দেখছে। তিনি যতই মুখে না বলুক, তিনি যে হৃদের ফাইলগুলো আবার দেখবে সেটা হৃদ ভালো করেই জানে। বেশ কিছুক্ষণ পর হৃদ বসা থেকে উঠে দাঁড়ালো। রেসার সাহেব চোখ তুলে হৃদের দিকে তাকালো। হৃদ হাঁটা শুরু করতে তিনি গম্ভীর মুখে বলে উঠলেন, কোথাও যাও? হৃদের রাগ হচ্ছে। এত নজরে রাখার কি আছে? উফ, তার এসব ভালো লাগছে না। কিন্তু মুখের উপর তো কিছু বলাও যাবে না। যতই হোক তার বাবা, সে যথেষ্ট সম্মান করে তাকে। হৃদ ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে হাসি রেখে বলে, উপরে। কেন? রুমে। কিন্তু তুমি তো এখন নিচের রুমে ঘুমাও। উপরের রুমে আমার এটা ফাইল রাখা, সেটাই আনতে যাচ্ছি। ঠিক আছে, দ্রুত আসবে। রাতের বেলা নির্জনাতে বসে গান শুনতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে। আস্থারও লাগছে। সে বসে বসে গান শুনছে আর গুনগুন করে তা গাইছে। হেডফোন কানে থাকায় তার রুমে যে কেউ প্রবেশ করেছে আস্থা লক্ষ্য করতে পারেনি। আস্থা বারান্দাতেই বসা ছিল, চাঁদ দেখতে দেখতে গান শুনছিল। হুট করে একজোড়া পুরুষালী হাত তাকে আঁকড়ে ধরে দাঁড় করে বুকের মধ্যে খানে চেপে ধরে। আস্থা চিল্লায় না। সে তার নাকে হৃদের সে মুগ্ধ করা ঘ্রাণ পাচ্ছে। এক হাত দিয়ে কানের হেডফোন খুলে হৃদকে সেও জুড়ে ধরে। হৃদ মৃদু স্বরে বলে, ঘুমাসনি কেন? ঘুম আসছিল না। আপনি ঘুমাননি কেন এখনো? কাজ শেষ হয়নি তাই। তাহলে গিয়ে কাজ শেষ করে দ্রুত ঘুমান। হৃদ আস্থার মুখ নিজের হাতের আঁচলে নিয়ে বলে, কবে সেই রাত আসবে যখন তোমায় বুকের মধ্যিখানে রেখে ঘুমাবো? কবে সেই ভোর আসবে যখন চোখ খুলে তোমায় আমার পাশে দেখব? ধৈর্য ধরুন মশাই। হৃদ আস্থার কথা শেষ করতে দেয় না। আস্থার দু গালে আলতো করে চুমু দেয়। আস্থা একটু কেঁপে ওঠে, তবে আস্থাও সাদরে গ্রহণ করে। হৃদ এবার আস্থার মুখ তুলে একটু উপরে উঠায়। দুজনের মুখ একদম কাছাকাছি। দুজনে দুজনের নিঃশ্বাস অনুভব করছে। তাদের ঠোঁটের মাঝে রয়েছে চুল পরিমাণ দূরত্ব। এই বুঝি দুটো উষ্ঠদয়ের মিলন হবে। হৃদ যে আস্থা ঠোঁটে স্পর্শ করতে যাবে তখনই রুমের বাইরে থেকে আওয়াজ আসে, হৃদ ভাই বের হ, মামা তোকে ডাকছে। এক্ষুনি না গেলে বেশ বেগ পেতে হবে তাকে সামলাতে। হৃদ আস্থাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, তোর শ্বশুরটা আমার কলিজা জ্বালিয়ে কালা ভুনা করছে। আস্থা মিনমিনিয়ে বলে, এমন করছেন কেন? তো কি বলবো? বলবো যে আপনার মহাশয় শ্বশুর মশাই আমার কলিজা ভাসতে ভাসতে পুড়িয়ে ফেলেছে। বড় আব্বু তো ভালো। চুপ থাক বড় আব্বুর চামচি। আমি বাদে তো পুরো দুনিয়ার মানুষকে বুঝিস। বাইরে থেকে আবার শব্দ আসে। কে? বের হ প্লিজ। হৃদ বিরক্ত হয়ে আস্থাকে বলে, এগুলোর শোধ
আমি ঠিক সময় মতো তুলে নিব, দেখিস। কথাটা বলেই হৃদ বের হয়ে যায়। এদিকে আস্থাকে সুদ নেবে তা ভাবতে থাকে। সময় কেটে গেছে আরো বেশ কয়েকদিন। আস্থা ও তার দু বোন মিলে ভর্তি পরীক্ষার প্রিপারেশন ইতিমধ্যে নেওয়া শুরু করে দিয়েছে। এখন তাদের সময় যায় অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। যদি আফরা ও নুহার দুজনের কারোরই তেমনভাবে আগ্রহ নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতেই হবে, তারা দুজনে একটা ভালো প্রাইভেট ভার্সিটিতে পড়তে চায়। কিন্তু আস্থার বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। মেয়েটা প্রচুর খাচ্ছে, সারা দিন রাত পড়ছে। তাকে ঘুম ও খাওয়া ব্যতীত সারাক্ষণ পড়তে দেখা যায়। যদিও তার মধ্যে কনফিডেন্স আছে যে সে চেষ্টা করলে অবশ্যই চান্স পাবে, তাই আরো বেশি করে পড়ছে। আস্থার জন্য আফরা ও নুহারও পড়তে হচ্ছে। দুজন প্রায় এক সাথে মিলে আস্থাকে বকাঝকা করে। আস্থা একফালে হাসি দিয়ে যদিও তা উড়িয়ে দেয়। নীরবে একান্তে পড়লে বেশি দ্রুত পড়া মুখস্থ হয় আস্থার মতে, তাই তার রুমে এখন তেমন কেউ প্রবেশ করতে পারে না। হৃদয় আস্থার আগ্রহ দেখে তাকে আরো বেশি উৎসাহিত করছে। ছেলেটা চায় তার বউ যতটুকু চাইবে পড়বে, যা হতে চাইবে তাকে তাই বানানোর আপ্রাণ চেষ্টা সে করবে। আস্থা ও হৃদের এত উৎসাহিত করা দেখে বেশি পরিশ্রম করছে। তবে তাকে এত পরিশ্রম করা দেখে সবারই ইচ্ছে করছে মেয়েটা যেন দুটো দিনের জন্য একটু ব্রেক নেয়, এত পড়লে পাগলি না হয়ে। এটা নিয়ে দুশ্চিন্তায় আছে নাফিসা বেগম। সে এটা নিয়ে কয়েকবার রাফসান সাহেবকে কথা শুনিয়েছে। এই তো গতকাল রাতের কথা, সবাই খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছে। রাফসান সাহেবের সেদিন মাথায় মৃদু ব্যথা। নাফিসা বেগমকে বেশ আহ্লাদ করে বলেন, যাও না গো, এক কাপ চা করে নিয়ে আসো। কতদিন তোমার হাতের বানানো সেই মজাদার চা খাওয়া হয় না। নাফিসা বেগমও একই সুরে বলে, ঢং, সারাক্ষণ তো মেঘকে বলতেই থাকো যে কত মজা হয় ওর চা। এমন করে এ বাড়িতে কেউ নাকি চা বানাতে পারে না। ও তো বোন আর তুমি তো বউ, ওরটা ভালো হলেও তোমারটা স্পেশাল। ঢং করতে হবে না, আনছি। বেশ কিছুক্ষণ পরে নাফিসা বেগম চা নিয়ে আসে। দুজনে বসে চায়ের কাপটা হাতে নেয়। রাফসান সাহেব চায়ের কাপে চুমুক দিতেই নাফিসা বেগম বলে, দেখে আসলাম তোমার মেয়ে এখনো পড়ছে। রাফসান সাহেব এক গাল হেসে বললেন, আমার মেয়ে জীবনে কিছু একটা করবে, দেখে নিও। তাই বলে এত রাত অবধি পড়ার কি আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক মতো। আবার শুনলাম হৃদ নাকি চায় সে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাই এত খাটছে। দেখেছো আমার ভাতিজা তার বউকে পড়াশোনা করার জন্য কত উৎসাহিত করে। অন্য মানুষ হলে আমার মেয়েকে ঠিক মতো পড়তে দিত কিনা সন্দেহ। কথাটা নাফিসা বেগমের গায়ে এসে লাগলো বোধ হয়। সে তেলে বেগুনে জ্বলে উঠল, চোখ শুরু করে সামনের দিকে তাকালো, কণ্ঠস্বর ভারী করে বলল, তুমি কি কোনোভাবে আমাকে কথাটা শোনালে? আমার ভাতিজা যথেষ্ট ভালো, সে অবশ্যই আমার মেয়ের খেয়াল রাখতো আর তার চাওয়া পাওয়ার গুরুত্ব দিত। হৃদ কি দিচ্ছে না, সে কি খেয়াল রাখছে না? সত্যি করে বলো তো, তুমি চাইতে না শাকিলের সাথে যেন আস্থার বিয়েটা হয়, তাই না? ঠিক ধরছো, আমি কোনো না কোনো ভাবে বিষয়টা ভেস্তে দিতামই। তুমি কতটা খারাপ ভাবো? আমার ভাতিজা কি এমন খারাপ বলো? সে তো আমার মেয়েটাকে পছন্দ করত, কিন্তু তুমি নিজেই ভাতিজার কথাই ভাবলে। শোনো, হৃদের জায়গায় অন্য কেউ হলেও আমি বিয়েটা মেনে নিতাম। তোমার ভাইয়ের সাথে নতুন কিছুতে জড়াতে চাই না। কেন, আমার ভাই কি এমন খারাপ? তোমাকে নিয়ে আসার পর কম কথা আমার ভাইদের শোনায়নি। তিনি অনেক কটুকটা বলছেন। তাছাড়া তিনি তোমাদের বিয়ে অন্য জায়গায় দিতে চেয়েছিল, তখন আমার কতটা কষ্ট হয়েছিল বলো তো। তাই আমি চেয়েছিলাম যে তার ছেলের সেম পরিস্থিতি দেখে তিনি বুঝুক আর আমাদের মেনে নেক। ভাইয়া তো মেনেই নিয়েছে। মেনে নেওয়া বলে তিনি এখনো আমার সাথে কথা বলে না। আমাদের বাড়িতে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া আসে না। তার ওনাদের বাড়িতে কখনো কি আমাদের সম্মান সহিত নিয়েছে বলো? তারপরও তুমি চাইও সেই বাড়িতে আমি আমার মেয়ে দেব। তুমি মেয়ে হওয়ার পর থেকে এসব বলে আসছো। আমি ছেলে মানুষই ভেবে কিছু বলিনি, ধৈর্য ধরেছি। যার ফল যা আমি চেয়েছি তাই হয়েছে। তুমি চেয়েছিলে মেয়ের বয়সের এত বড় একটা ছেলের সাথে বিয়ে হোক? বয়সটা কেন দেখছো? হৃদ বয়সে বড় হলেও আমার মেয়েকে যতটা ভালোবাসে তা কেউ বাঁচত না। আমি জানতাম না বিষয়টা, কিন্তু সেই ছোট হৃদকে দেখে এসেছি সে তার কতটা কেয়ার করত। বড় হৃদও তো তাই করছে।
একটা মানুষের জন্ম হওয়ার পর থেকে যেটাকে এতটা কেয়ার করে এসেছে তার থেকে বেশি কে খেয়াল রাখতো আমার মেয়েকে বলো? ও আর একটা কথা, তুমি কি হৃদকে মানতে পারছো না? তোমার কথাই তো আমার তাই মনে হচ্ছে। হৃদ ভালো ছেলে, কিন্তু আমি পারছি না মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতদিনের ইচ্ছেটা এভাবে শেষ হওয়াতে। তুমিও সময় নাও, কিন্তু মেনে নাও, দুজনকে ভালোবাসা দাও। যেন সম্পর্কে ভালোবাসার কথাটা খুব জরুরি। আমি জানি, কিন্তু একটু লক্ষ্য করে দেখো হৃদ কতটা খেয়াল রাখে আস্থার। ওর প্রতিটা পদক্ষেপে সে পাশে থাকে। মেয়ের জন্য হলেও ছেলেটার সাথে দূরত্ব তৈরি করো না। আমি করছি না। তুমি করছো, আমি খেয়াল করছি। শোনো, হৃদের বয়স এতটাও বেশি না। এ বয়সে এখন ছেলেরা বিয়ে করে, এখন চাইলে খোঁজ নিতে পারো। সেদিন রাফসান সাহেবের কথায় নাফিসা বেগম কিছুটা নরম হয়। তিনি হৃদকে মেয়ের জামাই হিসেবে মানতে নিজের মতকে রাজি করাচ্ছে। সে প্রায় অনেক কিছুই খেয়াল করে এখন, যেটা তাকে অনেক ভালো লাগার জিনিস দেখতে সাহায্য করছে। হৃদ সত্যি আস্থার পাশে থাকে, তার সমস্যাগুলো হৃদ নিমিষে শেষ করে দেয়। রাফসান সাহেবের সাথেও কাল এসব বিষয় নিয়ে কথা হয়। সে যে হৃদের কাজে খুশি, তার মেয়েকে এত যত্ন করা নিয়ে, তা নিয়ে এখন তাদের মধ্যেও কথা হয়। সেদিনের মতো আজও দুজন চা খেতে খেতে গল্প করছে। চা খাওয়া শেষ হতেই নাফিসা বেগম যান কাপগুলো রাখতে রান্নাঘরে। রান্নাঘর থেকে বের হতেই নাফিসা বেগম দেখে হৃদ কেমন চুরের মতো করে আস্থার রুমে যাচ্ছে। নাফিসা বেগমের কিছুটা রাগ হলো। সে বিরক্ত, এভাবে কেন যাচ্ছে ছেলেটা? না করার পরও এখন কেন তাকে আস্থার রুমে যেতে হবে? আর নাফিসা বেগম সিদ্ধান্ত নিলেন তিনি হৃদকে কিছু কথা শোনাবেন। তাই তিনি হৃদের মতো করে তার পিছু নিল, কিন্তু দরজার কাছে গিয়ে তিনি স্তব্ধ হয়ে গেল। আড়াল থেকে সবটা দেখে তার এখন নিজের ভাবনার উপর রাগ হচ্ছে। রুমে এসে তিনি রাফসান সাহেবকে বললেন, জানো কি হয়েছে? না বললে কিভাবে জানবো? হৃদ আস্থার রুমে যাচ্ছিল, তাই আমিও পিছু নিয়ে তার সাথে গেলাম, কিন্তু যা দেখলাম। সি, লজ্জা করে না নিজের মেয়ে ও মেয়ের জামের মধ্যকার অন্তরঙ্গ মুহূর্ত দেখতে? নাফিসা বেগম চোখ শুরু করলেন, দাঁতে দাঁত চেপে বলেন, আরে আগে শোনো তো। কি আর শুনবে এসব কথাবার্তা? কিছুটা ধমক সুরে বলেন, তুমি কি শুনবে? বলো। হৃদ আস্থাকে পড়ার টেবিল থেকে জোর করে উঠিয়ে শুয়ে দে। আস্থাকে সাবধান করে যেন না উঠে, এখন যেন ঘুমায়। আরো কত কি বললো। ছেলেটা সত্যি আমার মেয়েটাকে অনেক ভালোবাসে, এটা তার আচরণেই প্রকাশ পায়। বলেছিলাম না, আমাদের বংশের ছেলেদের ব্যাপারই আলাদা, অন্যদের মতো না। সব কথাই এমন খোঁচা মেরে বলবে কেন? কি সমস্যা তোমার? সমস্যা কিছুই না, বলতে ভালো লাগে আর কি। আমার ভাতিজাকে নিয়ে কোনো ফালতু কথা বলবে না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।